বাংলাদেশের রাজনীতি কেন পরিবর্তন হয় না? কারণ এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা? বাংলাদেশের রাজনীতি কেন পরিবর্তন হয় না, এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডাক্তার মনীষা চক্রবর্তী। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। 34তম বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগ পেয়েছিলেন মনীষা চক্রবর্তী, যার হাতে থাকার কথা ছিল স্টেথোস্কোপ, সার্জারি যন্ত্রপাতি। সেই মনীষা চক্রবর্তী আজ রাজপথে, রাজনীতির মাঠে। বরাবরই তিনি সাহসী বক্তব্যের জন্য পরিচিত। তবে এবার নতুন করে আবার আলোচনায় ডাক্তার মনীষা চক্রবর্তী। এর কারণ, কোনো নারীর সাথে অনুষ্ঠানে বসবেন না ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, আর এই কারণে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ডাক্তার মনীষাকে। ডাক্তার মনীষা নিজেই এই কথা জানিয়েছেন। বেসরকারি টেলিভিশন ডিবিসির টকশো জনতার দরবারে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে ব্যাপক নিন্দা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। একবার ভাবুন, বরিশাল বিভাগে নারী ভোটার মোট ভোটারের প্রায় অর্ধেক, অথচ একজন জনপ্রতিনিধির নারীর প্রতি এমন আচরণ কি গ্রহণযোগ্য? তাও আবার একই মঞ্চ শেয়ার করবেন না। আসলে কি এর কোনো যৌক্তিকতা আছে? এই ঘটনায় সাংবাদিকের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, অনুষ্ঠান চলাকালে তাকে হঠাৎ করেই মঞ্চ থেকে সরে যেতে বলা হয়। চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রতি পর্বে একজন অতিথি পর্যায়ক্রমে বাইরে যাবেন এবং পরে আবার যুক্ত হবেন। কিন্তু তিনি লক্ষ্য করেন, অন্য অতিথিদের ক্ষেত্রে এমন কোনো নিয়ম প্রয়োগ করা হয়নি। ডাক্তার মনীষার অভিযোগ, এটি ছিল একটি মিথ্যা অজুহাত, যার মাধ্যমে তাকে উদ্দেশ্যমূলকভাবে অনুষ্ঠান থেকে সরানো হয়েছে। তিনি বলেন, এর পেছনে স্পষ্টভাবে নারী বিদ্বেষী মানসিকতা কাজ করেছে। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলন সমর্থিত চরমনাই পীরের ভাই মুফতি ফয়জুল করিম একজন নারী প্রার্থীর সঙ্গে এক মঞ্চে বসতে অস্বস্তি বোধ করায় তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এটিকে নারী বিদ্বেষের চরম বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বলেন, একটি গণমাধ্যম প্রতিষ্ঠান সেই মানসিকতাকে প্রশ্রয় দিয়েছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদার আচরণের সঙ্গে সাংঘর্ষিক। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ভাষ্যমতে, ইসলামপন্থীরা ক্ষমতা এলে নারীরা আরও বেশি অধিকার ও মর্যাদা পাবেন। তিনি বলেন, ইসলামের চেয়ে অন্য কোনো ধর্ম নারীদের এত বেশি সম্মান দেয়নি। এ কারণে হাত পাখা প্রতীকের পক্ষে 80% ভোট নারীদের কাছ থেকে আসবে। নারীর ভোট চাই, কিন্তু তার প্রাপ্য অধিকার দেওয়ার সময় এমন আচরণ কিছুটা হাস্যকর বটে। এ প্রসঙ্গে ডাক্তার মনীষা আরও বলেন, যদি আগে থেকে জানানো হতো যে অনুষ্ঠানে এমন একজন অতিথি থাকবেন যিনি নারীর সঙ্গে বসতে অনিচ্ছুক, তাহলে তিনি ওই অনুষ্ঠানে অংশ নিতেন না। বক্তব্যের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, যিনি জনসংখ্যার অর্ধেক অংশ অর্থাৎ নারীদের সঙ্গে বসতেই পারেন না, তিনি কি সত্যিই সব মানুষের প্রতিনিধি হতে পারেন? এ ঘটনায় বাসদের পক্ষ থেকেও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। দলটি বলেছে, এ ধরনের আচরণ শুধু একজন নারী প্রার্থীকে অসম্মান এবং অপমানই নয়, বরং নারীর মর্যাদা ও সম অধিকার প্রশ্নেও গুরুতর আঘাত। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাংবাদিকতা, নারীর অধিকার ও সামাজিক মূল্যবোধ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই তো কিছুদিন আগেই আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন যখন জামায়াতের আমিরকে সরাসরি প্রশ্ন করলেন, একজন নারী কি কখনো আপনাদের দলের প্রধান হতে পারবেন? উত্তরটা এসেছিল এক কথায় স্পষ্ট না। এরপর শ্রীনিবাসন আরও জানতে চেয়েছিলেন, আপনাদের দল থেকে কতজন নারী প্রার্থী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন? উত্তর একই, একজনও না। এই না শব্দের উত্তরেই আসলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। এটি আমিরের কোনো ব্যক্তিগত মত নয়, কোনো তাৎক্ষণিক মন্তব্য নয়, বরং একটি রাজনৈতিক দলের ঘোষিত আদর্শিক অবস্থান, যেখানে নেতৃত্বের দরজা নারীদের জন্য স্থায়ীভাবে বন্ধ। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো, জামায়াত নিজেদের কঠোর ধর্মভিত্তিক দল পরিচয় দিলেও ভোটের অঙ্কের হিসাবে অন্য ধর্মের অনুসারীদেরও তারা প্রার্থী হিসেবে জায়গা দিতে পারে। কিন্তু একজন নারী, সে যত যোগ্যই হোক, তাদের কাছে নেতৃত্বের উপযুক্ত নয়। তাদের সবচেয়ে গভীর অনাস্থা নারীর বুদ্ধি, সক্ষমতা ও নেতৃত্বের ওপর। এরপর স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, এই প্রকাশ্য অকপট লিঙ্গ বৈষম্যের ঘোষণা দেওয়ার পরও এদেশের নারীরা কি জামায়াতকে ভোট দেবেন?